হ্যালো মুভি লাভার্স, আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম। সিরিজটিতে মোট 9টি এপিসোড রয়েছে, আর আমার চ্যানেলের পার্ট 1-এ আজ আমি এপিসোড 1, 2, 3 এক্সপ্লেন করব। স্কুইড গেম মূলত 70 থেকে 80 দশকে কোরিয়ান বাচ্চাদের একটি জনপ্রিয় গেম ছিল। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতেই সিরিজের মূল ক্যারেক্টার শিয়ংকে দেখানো হয়। শিয়ং 10 বছর আগেই একটা কোম্পানি থেকে চাকরি হারিয়েছে, এখন একটা জায়গায় ড্রাইভারের কাজ করে। সে কারণেই সে মানুষের কাছে অনেক টাকা ঋণ আছে, আর এজন্য তার স্ত্রীও তাকে 3 বছর আগে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। শিয়ং এর 10 বছরের একটা মেয়ে আছে যে তার মা আর নতুন বাবার সাথেই থাকে, আর শিয়ং মাঝে মাঝে তাকে দেখতে যায়। শিয়ং তার বৃদ্ধ মায়ের সাথেই থাকে। শিয়ং এর মেয়ের আজ জন্মদিন, তাই তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে, এটা দিয়ে তোমার মেয়েকে আজ ভালো একটা জায়গায় ডিনার করিও। কিন্তু শিয়ং তার মায়ের এটিএম কার্ড চুরি করে বুথ থেকে সব টাকা তুলে নেয়। শিয়ং এর জুয়া খেলার নেশা অনেক বেশি, সে সব টাকা দিয়ে ঘোড়ার রেসে বাজি লাগায়। লাকিলি সে সেখান থেকে প্রায় 3 লাখ টাকার উপরে জিতে যায়। ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে শিয়ং মনের আনন্দে বাহিরে এসে দাঁড়ায়। হঠাৎ দেখে বেশ কিছু লোক তার দিকে আসছে। মূলত ওই লোকগুলো শিয়ং এর কাছে অনেক টাকা পায়, যা সে পরিশোধ করতে পারছিল না। শিয়ং তাদেরকে দেখে দৌড়ে পালানোর সময় একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই ওই লোকগুলো এসে শিয়ংকে ধরে ফেলে। শিয়ং তাদেরকে বলে, আজ আমার কাছে অনেক টাকা আছে, এখনই তোমাদের সব টাকা শোধ করে দিব। এটা বলে সে নিজের পকেটে হাত দিয়ে হতভম্ব হয়ে যায়, কারণ তার পকেটে কোনো টাকা ছিল না। সে আন্দাজ করে তার মানে একটু আগে ধাক্কা খাওয়া সেই মেয়েটি তার পকেট থেকে টাকা চুরি করেছে। এটা দেখে ওই লোকগুলো তাকে মেরে শেষবারের মতো 1 মাস সময় দেয় আর একটা চুক্তিপত্রের সাইন নেয়, যেখানে লেখা 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে ওরা শিয়ং এর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাদের টাকা তুলে নিবে। এরপর শিয়ং তার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট রেস্টুরেন্টে ডিনারে নিয়ে যায়। তার মেয়ে এতেই অনেক খুশি ছিল। ডিনার শেষে সে তার মেয়েকে তার প্রাক্তন স্ত্রীর কাছে আবার পৌঁছে দেয়, কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার সময় শিয়ং অল্পের জন্য ট্রেন মিস করে, তাই সে স্টেশনে বসেছিল। আর তখন একজন সেলসম্যান এসে তাকে একটি বাচ্চাদের সহজ গেমের অফার করে। শিয়ং এর কাছে টাকা নাই জানালে লোকটি তাকে বলে যদি সে হারে তাহলে সে শিয়ংকে প্রতিবার 1টি করে চড় দেবে, আর যদি শিয়ং জিতে তাহলে সে প্রতিবার 10,000 করে উওন পাবে। শিয়ং এর যেহেতু টাকার খুব প্রয়োজন, তাই সে রাজি হয় এবং খেলতে খেলতে অনেকগুলো টাকা জিতে যায়। লোকটি তখন শিয়ংকে একটি কার্ড দিয়ে বলে, গেম খেলে এরকম আরো টাকা জিততে চাইলে কার্ডের নাম্বারে ফোন করো। খুশিতে শিয়ং বাড়ি ফিরে তার মাকে সংসারের জন্য কিছু টাকা দেয়, কিন্তু তার মা জানায় তাকে আরো টাকা ইনকাম করতে হবে, কারণ শিয়ং এর সাবেক স্ত্রী ও তার নতুন স্বামী আগামী বছর আমেরিকা চলে যাবে, আর সাথে শিয়ং এর মেয়েকেও নিয়ে যাবে। এতে করে শিয়ং তার মেয়েকে আর কখনোই দেখতে পারবে না। তবে সে আর্থিকভাবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে কোর্ট তার মেয়েকে তার কাছে দিয়ে দিবে। এসব শুনে শিয়ং স্টেশনের কার্ডের নম্বরে ফোন দেয়। কিছুক্ষণ পরেই শিয়ং এর বাড়ির সামনে একটি গাড়ি আসে। শিয়ং গাড়িতে ওঠার পরেই তাকে অজ্ঞান করে একটি সিক্রেট জায়গায় নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে শিয়ং দেখে তাকে বিশাল বড় একটি হোল রুমে রাখা হয়েছে, যেখানে আরো অনেক মানুষ রয়েছে এবং সবার মতো তাকেও একই ধরনের পোশাক পরানো হয়েছে। মূলত এখানে 456 জন ছিল, যাদের সবাইকে অজ্ঞান করে এখানে আনা হয় এবং তারা প্রত্যেককেই ঋণের টাকার জন্য এই গেমে অংশগ্রহণ করতে এসেছে। যদিও এখন তাদের কি করতে হবে তারা কিছুই বুঝতে পারছিল না। শিয়ং দেখে তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ আছে যার জার্সি নাম্বার 1। শিয়ং তাকে জিজ্ঞেস করে উনি এই বয়সে কেন এখানে। লোকটি বলে, আমার কোনো পরিবার নেই আর আমার ব্রেন টিউমার হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই আমি মারা যাব। এদিকে জ্যাং নামের একটি লোকের সাথে সিভিক নামের একটি মেয়ের মারামারি হচ্ছে। তারা একসময় একই সাথে কাজ করত, তবে পরে ঝামেলা হয়েছিল। অনেকদিন পর আবার দেখা হতে দুজনেই রেগে গিয়েছিল। শিয়ং দেখে এই মেয়েটি সেই মেয়ে যে তার পকেট মেরেছিল, তাই সেও দৌড়ে গিয়ে মেয়েটির কাছে টাকা চাইতে শুরু করে। এর মধ্যে সেখানে লাল ড্রেস ও কালো মুখোশ পরা বেশ কিছু লোক আসে। তারাই এই খেলা পরিচালনার দায়িত্বে ছিল। তারা জানায় 6 দিন ধরে মোট 6টি গেম থাকবে, আর যারা 6টি গেমেই জিতে যাবে তারা অনেক টাকা পাবে। তবে যারা খেলায় অংশগ্রহণ করবে তাদের একটি চুক্তিপত্র সাইন করতে হবে, যেখানে লেখা আছে প্রথমত কোনো প্লেয়ার নিজের ইচ্ছায় খেলা ছেড়ে বের হতে পারবে না, দ্বিতীয়ত যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাকে বাদ দিয়ে দেওয়া হবে, আর তৃতীয়ত খেলায় বেশিরভাগ প্লেয়ার যা চাইবে এখানে সেটাই করা হবে। যাই হোক, সব প্লেয়ারই নিজের ইচ্ছায় চুক্তিপত্রে সাইন করে, আর তাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছিল। আর যিনি এই গেম তৈরি করেছিলেন এবং এই গেমের লিডার, তিনি একটি আলাদা রুমে বসে সবকিছু দেখছিলেন। তার নাম ছিল ফ্রন্টম্যান। এদিকে প্রথম গেম শুরুর জন্য সবাইকে একটি বড় মাঠে আনা হয়। মাঠে এসে শিয়ং নিজের ছোটবেলার বন্ধু সাঙ্গুকে দেখতে পায়। শিয়ং সাঙ্গুকে দেখে খুব অবাক হয়, কারণ সে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল আর আমেরিকার একটি বড় কোম্পানিতে চাকরিও করত। শিয়ং সাঙ্গুকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। যাই হোক, প্রথম খেলার নাম রেড লাইট গ্রিন লাইট।
যেখানে সবাই মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে আর অপর প্রান্তে একটি রোবট পুতুল। খেলার নিয়ম হলো রোবট পুতুলটি তাদের অপর দিকে মুখ করে একটি গান করবে আর তখন তারা সবাই সামনে এগিয়ে যাবে। তবে যখন পুতুলটি গান থামিয়ে তাদের দিকে মুখ ঘুরাবে তখন সবাই থেমে থাকতে হবে, কিন্তু কেউ যদি তখন নড়াচড়া করে তবে তাকে বাদ দেওয়া হবে। আর এভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট লাইন যারা পার করবে তারা খেলায় জিতে যাবে। খেলা শুরু হয়ে যায়। পুতুলটা গান গাইতে শুরু করলে সবাই সামনে এগোতে থাকে, কিন্তু যখনই পুতুলটা গান বন্ধ করে তাদের দিকে তাকায় তখন একজন প্লেয়ার একটু নড়ে গিয়েছিল আর তখনই বিশাল জোরে একটি গুলি এসে ছেলেটিকে মেরে ফেলে। এটা দেখে অনেকেই ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু তখনই তাদেরকেও গুলি করে মেরে ফেলা হয়। তখন বাকিরা বুঝে যায় খেলা থেকে বাদ যাওয়া মানে তাকে মেরে ফেলা হবে। এ সময় এক জার্সির সেই বৃদ্ধ লোকটি নিজে এগিয়ে যেতে থাকে। এটা দেখে বাকিরাও ধীরে ধীরে এগোতে থাকে। শেষ মুহূর্তে শিয়ং পড়ে যেতে ধরলে 199 নম্বর জার্সির আলী নামের একজন প্লেয়ার তাকে বাঁচিয়ে নেয়। আর ঠিক শেষ সেকেন্ডে শিয়ং সহ অনেকেই দাগের বাইরে আসে, মানে তারা প্রথম গেম জিতে যায়। কিন্তু যারা দাগের ভিতরেই ছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। তার মানে বাঁচতে হলে যে কোনো মূল্যে এই গেমে জিততে হবে। প্রথম গেমের শেষ দিয়ে এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় প্রথম গেমে মারা যাওয়া প্লেয়ারদের বডিগুলোকে একটি রুমে পোড়ানো হচ্ছে আর প্রথম গেম শেষে বেঁচে আছে মাত্র 201 জন। তার মানে 251 জনই মারা গিয়েছে। এদিকে যারা বেঁচে আছে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানতো না যে খেলায় হারলেই মেরে ফেলা হবে। সেজন্য এখন তারা এই খেলা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরতে যাচ্ছিল। তবে তখনই সেখানে সেই মুখোশ পরা লোকগুলো আবার ফিরে আসে। খেলার তৃতীয় রুলস অনুসারে যেহেতু বেশিরভাগ প্লেয়ার যা বলবে তাই করা হবে, তাই পরিস্থিতি বিবেচনা করে মুখোশ পরা কর্মীরা একটি ভোটের আয়োজন করে, অর্থাৎ কতজন খেলতে চায় আর কতজন চায় না তা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। তবে তখন একজন কর্মকর্তা সেখানকার ছাদে একটি টাকা ভর্তি বিশাল গোলাকার জার দেখিয়ে বলে এই গেমে প্রত্যেকের জন্যই 10 কোটি ওন করে বাজেট আছে। তার মানে 456 জনের জন্য মোট 4560 কোটি ওন টোটাল বাজেট। যদি খেলা বন্ধ হয়ে যায় এখানে, তাহলে এই সব টাকা যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সমানভাবে দেওয়া হবে। আর যদি গেম চালু থাকে তাহলে শেষ পর্যন্ত যারা জিতবে তাদের মধ্যে সমানভাবে ভাগ হবে। এতগুলো টাকা একসাথে দেখার পর অনেক প্লেয়ার নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। তাই ভোট হওয়ার পর দেখা যায় খেলতে চায় 100 জন আর বাড়ি যেতে চায় 101 জন। তার মানে মেজরিটি বাড়ি যেতে চায়। এটা দেখে সেই কর্মকর্তা আবার বলে তোমাদেরকে পুনরায় একটা সুযোগ দেওয়া হবে, তোমরা চাইলে আবার গেমে ফিরতে পারবে। এরপর তাদের সবার হাত পা চোখ বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এরপর ওখান থেকে ফিরে শিয়ং সোজা থানায় চলে আসে। সে পুলিশকে সব কথা খুলে বলে, কিন্তু পুলিশ তাকে নেশাগ্রস্ত বা পাগল ভাবে, কারণ সে যা বলছে তা কখনোই বিশ্বাসযোগ্য না। এমনকি তাদের দেয়া কার্ডের নাম্বারে পুলিশ ফোন দিলে একটি মেয়ে রিসিভ করে। যাই হোক, পুলিশ স্টেশন থেকে ফেরার পথে শিয়ং এর সাথে তার সেই মেধাবী বন্ধু সাঙ্গুর দেখা হয়। সাঙ্গু তাকে জানায় আমি আমার অফিস থেকে টাকা লোন নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলাম, কিন্তু সব টাকা লস হয়ে যায়। এখন আমি বিলিয়ন ঋণে জর্জরিত, যার কারণে পুলিশ ও ব্যাংক আমাকে খুঁজছে, তাই আমি বাড়িতেও ফিরতে পারছি না। এদিকে শিয়ং এর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, দ্রুত অপারেশন করাতে হবে। তাই শিয়ং তার সাবেক স্ত্রীর কাছে টাকা চাইতে গেলে তার বর্তমান স্বামী তাকে টাকা দিতে চায়। তবে শর্ত হলো সে তার মেয়েকে আর দেখতে আসতে পারবে না। এতে শিয়ং রাগ হয় এবং ওই লোককে মারে, কারণ সে তার মেয়েকেও খুব ভালোবাসে। এদিকে শিয়ং এর পকেট মারা শিবিক নামের সেই মেয়েটিকে তার ছোট ভাইয়ের সাথে দেখা যায়। তারা ভাই বোন উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়া এসেছিল, কিন্তু তার মাকে উত্তর কোরিয়া থেকে আনতে অনেক টাকার প্রয়োজন, তাই সিভিক তার ভাইকে এতিমখানায় রাখে। তবে সে তার ভাইকে বলে তার মাকে নিয়ে আসার পর তারা একসাথে থাকবে। অন্যদিকে প্রথম গেমে শিয়ংকে বাঁচানো সেই আলী একটা কারখানায় কাজ করত, কিন্তু মালিক তার কয়েক মাসের বেতন না দেওয়ায় সে মালিকের সাথে মারামারি করে টাকা নিয়ে বাসায় চলে আসে এবং ওই টাকা তার স্ত্রীকে দিয়ে নিজের বাচ্চাকে নিয়ে নিজেদের দেশে ফিরে যেতে বলে। আলী আসলে পাকিস্তানি ছিল, কিন্তু বেশি টাকা আয়ের জন্য সাউথ কোরিয়াতে এসেছিল। এরপর শিয়ং সকালে যে থানায় গিয়েছিল, সেখানকার একজন পুলিশ অফিসার তার ছোট ভাইকে খুঁজে পাচ্ছিল না, তাই তার ভাইকে খুঁজতে তার হোস্টেলে আসলে সেখানে সকালে দেখানো শিয়ং এর সেই কার্ডের মতো একটি কার্ড খুঁজে পায়। তাই সে ধারণা করে তার মানে তার ভাই হয়তো সেখানেই আছে। তাই সেই পুলিশ অফিসার এসে শিয়ং এর কাছে সকালে সেই কার্ডের ব্যাপারে জানতে চায়, কিন্তু শিয়ং পুরো ব্যাপারটি অস্বীকার করে। এদিকে শিয়ং অনেক চিন্তিত ছিল, কারণ একদিকে তার মায়ের অপারেশনের টাকা আর অন্যদিকে তার মেয়ে আমেরিকা চলে যাবে, এবং তার মতো করেই সাঙ্গু, সিভিক, আলী সবাই আর্থিক টেনশনে ছিল। আর এর মধ্যে শিয়ং সহ সবাইকে আবারও স্কুইড গেমে যাওয়ার জন্য একটি করে কার্ড দেওয়া হয়েছে, যেখানে একটি ঠিকানাও লেখা ছিল। তাই অর্থের প্রয়োজনে শিয়ং সহ গেমের প্রায় সবাই আবার সেখানে ফেরার সিদ্ধান্ত নেয়। এরপর তারা যে যার ঠিকানায় পৌঁছালে গাড়ি এসে তাদেরকে অজ্ঞান করে আগের মতোই আবার নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 3 এর শুরুতে দেখা যায় তাদের সবাইকে গাড়িতে করে একটা জাহাজে তোলা হচ্ছিল। জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে সমুদ্রের মাঝে একটি দ্বীপে। এদিকে ওই পুলিশ অফিসারও শিয়ংকে ফলো করে লুকিয়ে ওই জাহাজে চলে আসে। এরপর ওই জাহাজের একজন কর্মচারীকে মেরে তার
তার পোশাক আর মুখোশটা পরে নেয় এবং ওই কর্মচারীর লাশটা সমুদ্রে ফেলে দেয়। এদিকে সবাইকে আবার হলরুমে এনে আগের জার্সি পরানো হয়েছিল। যদিও এবার 201 জন থেকে 187 জন ফিরে এসেছিল। যাই হোক, সবার জ্ঞান ফিরলে একে অন্যকে দেখে অনেক খুশি হয় আর নিজেদের মধ্যে দল তৈরি করে। এরপর রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে শিবিক অন্য একটা প্লেয়ারের সাথে বাথরুমে যায় এবং তারা দুজনে এসির ভেন্টিলেটর দিয়ে উপরে ওঠে। আর একটু এগোনোর পর দেখে একটা রুমে সেখানকার কিছু কর্মচারী বিশাল বড় বড় পাত্রের মধ্যে চিনি গুলিয়ে রাখছিল। সেটা দেখে তারা আন্দাজ করে তাদের পরবর্তী খেলা এই চিনি সম্পর্কিতই হবে। কিন্তু সাঙ্গু জেগে থাকায় সে শিবিকের কথা শুনে ফেলে এবং বুঝে যায় শিবিক কালকের গেম সম্পর্কে কিছু জেনে গিয়েছে। এদিকে সেই পুলিশ অফিসার এখানকার কর্মচারীর পোশাক আর মুখোশ পরেই কাজ করার পাশাপাশি এখানকার সবকিছু দেখছিল আর নিজের ভাইকে খুঁজছিল এবং সুযোগ পেলে এখানকার অনেক তথ্য নিজের ফোনে লিখে রাখছিল। এরপর দেখা যায় সেখানকার একজন প্লেয়ারের খাবারের মধ্যে একটি ছোট্ট চিরকুট ছিল যেখানে পরের দিনের খেলার সব তথ্য দেওয়া ছিল। কিন্তু কেন তাকে এটা দেওয়া হলো আর কে দিয়েছে তা পরে দেখানো হবে। যাই হোক, পরদিন সকালে দ্বিতীয় গেমের জন্য আবার সবাইকে মাঠে নিয়ে যাওয়া হয়। আর মাঠে যাওয়ার সময় সাঙ্গু সিবিককে বলে, কাল রাতে বাথরুমে যাওয়ার পর তোমরা আজকের গেম সম্পর্কে হয়তো কিছু একটা জেনেছো। তুমি যদি আমাকে বলো তাহলে আমি হয়তো একটা ধারণা পাবো। তখন সিবিক তাকে বড় পাত্রে চিনি গোলানোর কথা জানায়। এরপর সবাই মাঠে প্রবেশের পর দেখে সেখানে বড় বড় 4টা চিহ্ন দেওয়ালে আঁকা আছে। এর মধ্যে একটা ত্রিভুজ, একটা বৃত্ত, একটা তারা আর একটা ছাতা। আর কর্মচারীরা তাদেরকে বলে এই 4টা চিহ্নের যে কোনো একটা চিহ্নের সামনে যে যেখানে ইচ্ছা দাঁড়াতে পারে। চিহ্ন দেখেও চিনি গোলানোর কথা শুনে সাঙ্গু বুঝে যায় তাদের কি গেম খেলতে হবে। কিন্তু সে তার দলের কাউকেই এ ব্যাপারে বলতে চায় না, বরং সে সবাইকে বলে আমরা 4 জন আলাদা আলাদা লাইনে দাঁড়ানো উচিত, এতে করে আমাদের দলের রিস্ক কমবে। তাই তার দলের 4 জন আলাদা আলাদা লাইনে দাঁড়ায় আর সেখানে সবাইকে একটা করে ছোট বাক্স দেওয়া হচ্ছিল। বাক্স খোলার পর দেখা যায় ওর মধ্যে একটি ছোট সুই আছে আর চিনি গুলিয়ে একটা প্লেটের মতন তৈরি করা হয়েছে। আর যে প্লেয়ার যে চিহ্নের সামনে দাঁড়িয়ে ছিল তাদের চিনির মধ্যে সেই চিহ্নের ছাপ ছিল। খেলার নিয়মে বলা হয় 30 মিনিট সময়ের মধ্যে যার যার চিহ্নটাকে অক্ষত অবস্থায় তুলতে হবে। তবে কেউ যদি চিহ্নটাকে ভেঙে ফেলে কিংবা 30 মিনিটের মধ্যে না পারে তাহলে তারা হেরে যাবে আর তাদেরকে এখানেই গুলি করে মেরে ফেলা হবে। সাঙ্গু যেহেতু আগেই বুঝতে পেরেছিল তাই সে ত্রিভুজের চিহ্নের সামনে দাঁড়িয়েছিল যেটা সব থেকে সহজ, কিন্তু শিয়ং পেয়েছিল ছাতার চিহ্ন যেটা সব থেকে কঠিন ছিল। খেলা শুরু হওয়ার পর সবাই চেষ্টা করছিল, যে পারছিল সে রুমে চলে যাচ্ছে আর যে ভেঙে ফেলছে তাকে মেরে ফেলা হচ্ছিল। এদিকে সাঙ্গু আলিও পেরে গিয়েছিল কিন্তু শিয়ং কোনোভাবেই পারছিল না। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে আর চিনি তৈরি ওই প্লেটটাকে জিভ দিয়ে উল্টো পাশে চাটতে থাকে, যার ফলে চিহ্নের পাশ দিয়ে চিনিটা গলতে শুরু করে আর চিহ্নটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। আর এই যাত্রায় শিয়ং শেষ মুহূর্তে বেঁচে যায় এবং তাদের দলেরও সবাই বেঁচে গিয়েছে। আর যারা খেলা শেষ করতে পারেনি তাদের সবাইকে সেখানেই মেরে ফেলা হয়। আর এখানেই এপিসোড 3 শেষ দেখানো হয়। প্রিয় দর্শক, কেবলমাত্র এপিসোড 1, 2, 3 এ মাত্র 2টি গেম সম্পর্কে দেখানো হয়েছে এবং পরবর্তী গেমের জন্য আমরা দ্রুতই পার্ট 2 নিয়ে আসছি। আর সেই পর্যন্ত আপনারা চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটনটি অল প্রেস করে রাখুন।